যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু বলিও। সাউন্ড এবং ভিডিও ফুল ক্লিয়ার কিনা একটু জানাও। যারা জয়েন করছো তারা আমার সাউন্ড এবং ভিডিও ফুল ক্লিয়ার কিনা একটু জানাও। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আর তোমরা যারা জয়েন করছো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। একজনে এক্সাম ফেলে ক্লাস করতেছে নাকি? আজকে থেকে আমাদের আনক্লিয়ার হওয়ার কোনো কারণ নাই। এখন ঝামেলা হচ্ছে এখন যদি কোনো কারণে এখনকার ক্লাসগুলোতে যদি কোনো কারণে কারেন্ট যায় তাহলে ঝামেলা। এখন হচ্ছে নেটের প্রবলেমের কারণে ডাইরেক্ট ওয়াইফাই লাগাই ফেলছি বাসায়। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে? সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করে দিব। ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। আমরা আমাদের পড়াশোনার দিকে আগাই। আর যে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবা। আর সাউন্ডটা একবারে সাউন্ডটা ক্লিয়ার কিনা, মানে আশেপাশে কোনো সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলিও। মানে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা হচ্ছে মেইন বিষয়। আমার যে সাউন্ডটা সেটা একেবারে ক্লিয়ার কিনা সেটা একটু জানাও। কারণ এই সেটআপে আজকে আমি ফার্স্ট ক্লাস নিচ্ছি, তো কোনো প্রবলেম থাকলে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। ও, সাথে কি লাগাইছি আর এগুলো তোমাদেরকে বলতে হবে। এখানে হচ্ছে আমি বাসার ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমার বোর্ডটা পুরো আনতে হলে এদিকে একটু বেশি দেওয়াল দেখা যায়। তো দেওয়াল যেহেতু দেখা যাবে একটু সুন্দর হয়ে দেখা গেলে ভালো হয় না, ওই কারণে আমি স্টিকার লাগাই দিছি। প্যারিসের স্টিকার লাগাই দিছি। এখন আর কি, আর কোনো সমস্যা না। এখন দেখতে আশা করি সুন্দর লাগতেছে, রুমটার সৌন্দর্য বাড়লো, ভালোই। আচ্ছা, এবার আমরা শুরু করে দিই আমাদের আজকের লেকচার। তাহলে একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা যে দ্বিপদী শুরু করছিলাম, ওই দ্বিপদীর গত ক্লাসে আমরা বেসিকটাই পড়ছিলাম। আমরা গত ক্লাসে দ্বিপদী শুধুমাত্র বেসিকটা পড়ছিলাম। আজকে আমরা দ্বিপদী অনেকগুলো ম্যাথ করব। তবে তার আগে আমাদের শুরুতে আমাদের বেসিক যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো জেনে রাখতে হবে। ওই ফর্মুলাটা আমি একটু আবার বলে দিই, যেহেতু গত ক্লাসে যদি আমরা পড়াইছিলাম। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, দ্বিপদী উপপাদ্য মান হচ্ছে দুইটা পদ নিয়ে আমাদের, দ্বিপদী বিস্তৃতি মান হচ্ছে দুইটা পদ নিয়ে বিস্তৃতি। তাহলে আমি ধরে নিলাম একটা পদ যদি এ হয় আর একটা যদি বি হয়, a প্লাস বি হোল টু দি পাওয়ার n। এটার ফর্মুলা আমাদের কি ছিল? এটার ফর্মুলা ছিল a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার b টু দি পাওয়ার 1 হবে মানে b। এখানে আমরা বিও দিতে পারি, এক্সও দিতে পারি। যেমন আমরা এক্স দিয়ে পড়েছিলাম, আমরা এক্স দিয়ে যে কোনো কিছুই তো থাকতে পারে। প্রথমটা এ, পরেরটা এক্স, তাহলে আমরা এখানে বলবো এক্স প্লাস বলা যায় nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার। এভাবে কন্টিনিউয়াসলি যাইতে যাইতে আমার এক সময় হবে ncr a টু দি পাওয়ার n মাইনাস r এক্স টু দি পাওয়ার r, এবং এটা শেষ হবে যাইয়া এক্স টু দি পাওয়ার n এ। মানে আমরা বলতে পারি আমাদের এই বিস্তৃতি শুরু হলো হচ্ছে a টু দি পাওয়ার n দিয়ে, এই বিস্তৃতি শুরু হলো a টু দি পাওয়ার n দিয়ে, এবং এই বিস্তৃতিটাই শেষ হবে x টু দি পাওয়ার n দিয়ে। এবার আসি a প্লাস এক্স টু দি পাওয়ার n এর আমরা বিস্তৃতি করে ফেললাম। তো পরীক্ষায় আমাদের বিস্তৃতিগুলো কীভাবে আসে?
পরীক্ষায় তোমার এখানে যেরকম আসে, যেমন এত এর বিস্তৃতির প্রথম 5টি পদ দেখাও, তাহলে তোমাকে 1 2 3 4 মানে সিরিয়ালি প্রথম 5টা দেখাইতে হবে, এরকমভাবে করতে হয়। আর অন্যান্য ম্যাথগুলোতে আমাদের যে কাজটা করা লাগে, আমাদের অনেকগুলো শর্ত দেওয়া থাকে, সেই শর্তের সাপেক্ষে আমাকে আগাইতে হয়। তো তার জন্য আমাকে যেটা জানতে হয় সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদটা কি আমাকে জানতে হয়। দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। এবার একটু খেয়াল করো, আমরা সাধারণ পদ বলতে কোন পদকে বুঝি? আমরা কোন একটা দ্বিপদী বিস্তৃতি তার সাধারণ পদ বলতে সবসময় আমরা যাকে বুঝি সেটা হচ্ছে r+1তম পদ। r+1তম পদ, যে কোনো একটা দ্বিপদী বিস্তৃতি তার r+1তম পদটাকেই আমরা বলি সাধারণ পদ। আবারও বলতেছি, যে কোনো একটা দ্বিপদী বিস্তৃতির r+1তম পদটাকে আমরা বলি তার সাধারণ পদ। এখন আসি a+x⁴n এর বিস্তৃতিতে এই সাধারণ পদ আমরা লিখি টার্ম r+1। এই r+1 টার্মটা কত হয়? এটার সূত্র হচ্ছে কি ভাইয়া? NCr a⁻n−r x⁴r। তোমাকে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ভাইয়া n মানে কি, এগুলো আমাদের কোন টার্মটা কি সেটা মাথায় রাখতে হবে। ভাইয়া n মানে হচ্ছে, n এর ডেফিনেশনটা কি? n এর ডেফিনেশন হচ্ছে দ্বিপদীর পাওয়ার। আমরা আমাদের ভাষায় বলি দ্বিপদীর পাওয়ার। এখন দ্বিপদীর পাওয়ার এখানে n আছে, ওই কারণে তুমি এখানে n লিখলা, এখানেও তুমি n লিখলা, সেম n, সবগুলো nই তো সেম। এখন আমার কথা হচ্ছে দ্বিপদীর পাওয়ার n, এই nটা তুমি দেখলা, এখানে যদি n এর জায়গায় যদি 3n থাকতো তখন তুমি এই n এর জায়গায় 3n দিতা। অর্থাৎ এক কথায় আমরা যেটা বলতেছি, যেমন ফর এক্সাম্পল আমার এরকম আছে 2x + 3y হোল টু দি পাওয়ার আমাদের মনে করো 7। তাহলে আমরা এখানে বুঝে নিতে হবে কি ভাইয়া? এখানে তোমাকে বুঝে নিতে হবে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত n। এটা কাঙ্ক্ষিত কার ভ্যালু? n এর ভ্যালু। এখন আসো আমাদের এবার হচ্ছে আমাদের r মানে কি? ওই যে কততম পদ, সেটা হচ্ছে r+1তম পদ। যেমন যদি বলা হয় চতুর্থ পদ মানে r এর মান কত? দেখো চতুর্থ পদ, এটা হচ্ছে r+1তম, তাহলে চতুর্থ পদ মানে হচ্ছে আলটিমেটলি আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেখানে আমাদের চতুর্থ পদে r এর মান কত? চতুর্থ পদে r এর মান হচ্ছে 3, কারণ এটাকে তো সবসময় r+1 আকারে প্রকাশ করতে হয়। তাহলে তোমাকে যখন বলা হলো চতুর্থ পদ, তুমি বলতে পারবে না r এর মান 3, তোমাকে বলতে হবে চতুর্থ পদ মানে t4, আর t4 আমরা বের করতে পারি না, আমরা বের করতে পারি t3+1। এর মানে তোমাকে বললো চতুর্থ পদ, বেসিকগুলো ক্লিয়ার করো। চতুর্থ পদ মানে হচ্ছে r এর মান হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের r এর ভ্যালু। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি r এর ভ্যালুটা কি? এটা হচ্ছে আমাদের r এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের কার ভ্যালু? r এর ভ্যালু। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে r এর ভ্যালুটা আমরা এভাবে চিন্তা করব। তাহলে আমাকে যদি বলা হয় 420তম পদ, এই 420তম পদ মানে হচ্ছে r এর মান কত? দেখি কমেন্টে বলো। আমি বললাম তোমাকে 420তম পদ, 420তম পদ, এই 420তম পদ যদি হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r? দেখি কমেন্টে বলো, আমি কমেন্ট চেক করি। 420তম পদে r এর ভ্যালুটা কত? 420তম পদে r এর ভ্যালুটা কত একটু বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের ভাষ্য অনুযায়ী 420তম পদে আমাদের r এর ভ্যালুটা হচ্ছে 419, আর হচ্ছে কত? 419। কেন? এই 420টাকে আমরা সবসময় এরকম আকারে লিখব 419+1। এই আকারে লিখলে এই 419টাই হচ্ছে আমার কার মান? এই 419টাই হচ্ছে আমাদের r এর মান। এই 419টাই হচ্ছে কার মান? এই 419টা হচ্ছে r এর মান। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে পাওয়ারটা কি, আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r এর মানটা কি। এবার আমরা আরেকটা টার্মের পরিচয় জানবো, সেটা হচ্ছে
এ জিনিসটা কি এবং এক্স জিনিসটা কি। তো আমি তোমাকে বলবো যারা যোগ আকারে থাকে তাদের প্রথমটা হচ্ছে এ আর দ্বিতীয়টা হচ্ছে এক্স। তাহলে আমি কি বললাম যারা যোগ আকারে থাকে তার প্রথমটি হচ্ছে এ এবং বলতে পারবো দ্বিতীয়টি হচ্ছে কি বি। তাহলে যারা যোগ আকারে থাকবে তার প্রথমটিকে আমরা বলবো এ এবং দ্বিতীয়টিকে আমরা বলবো বি। তাহলে প্রথমটা সেটা হচ্ছে এ এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের বি। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই তাহলে তো আমি 2x + 3y কে 3y + 2xও লিখতে পারি। হ্যাঁ পারি। যদি তুমি 3y + 2x লেখো তখন তুমি প্রথমটাকে এ ধরবা, পরেরটাকে বি ধরবা, কোনো সমস্যা নেই, সব মিলে যাবে। তাহলে আমরা বলতে পারি দেখো এই প্রথম যে অংশটা তাকে আমরা বলতেছি কি, তাকে বলতেছি এ এর ভ্যালু, আর দ্বিতীয় যে অংশটা তাকে আমরা বলতেছি বি এর ভ্যালু। প্রথম যে অংশটা তাকে আমরা বলতেছি এ এর ভ্যালু, দ্বিতীয় যে অংশটা তাকে আমরা বলতেছি বি এর ভ্যালু। তাহলে আমি আবার যদি রিপিট করি তাহলে জিনিসটা হচ্ছে কি, কোনো একটা বিস্তৃতি আমি করতে পারবো। এখন আমার পুরো অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ওই দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ নিয়ে। মানে এই সাধারণ পদ মানে কি, কমন পদ। অর্থাৎ যেমন এখানে তুমি r+1 পাইলে, এই কথাটার মিনিংটা কি? এই কথাটার মিনিং হচ্ছে তুমি আর এর জায়গায় যদি 2 বসাও তাহলে বলো তো আর এর মান 2, এর মানে এটা কত নাম্বার পদ? এটাকে বিস্তৃতি করবো, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে আমি যদি তোমাকে বলি r = 2, তাহলে এটা কততম পদ? তাহলে এটা দ্বিপদী বিস্তৃতির কততম পদ? r = যদি 2 হয়, এটা দ্বিপদী বিস্তৃতির কততম পদ? দেখি কমেন্টে একটু বলো। তোমাদের অনেকে এই জায়গায় গোলায় ফেলে। r = যদি আমরা বলি 2, তাহলে এটা দ্বিপদী বিস্তৃতির কততম পদ? r = 2, এটা দ্বিপদী বিস্তৃতির কততম পদ? সবাই রেসপন্স করবা, কিন্তু সবাই রেসপন্স করবা। r = 2, এটা দ্বিপদী বিস্তৃতির কততম পদ? ঠিক আছে, তাহলে বুঝছো? তাহলে আমার আর বেশি কথা বলার প্রয়োজন নাই। তাহলে r = 2 মানে হচ্ছে এটা দ্বিপদী বিস্তৃতির 2 + 1 বা তিনতম বা এক কথায় তৃতীয় বলতে পারি বা থার্ড বলতে পারি, থার্ড পদ বা থার্ড টার্ম। তাহলে জিনিসটা হচ্ছে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এততম পদ মান হচ্ছে আর এর মান 1 কম, আর আর এর মান এত, এর মানে পদ হচ্ছে তার থেকে 1 বেশি। তাহলে জিনিসটা কি বললাম তোমাকে? বললাম পঞ্চম পদ মান হচ্ছে আর এর মান হচ্ছে 4। আর যদি বলি আর এর মান 5, এর মানে সেটা ষষ্ঠ পদ, নট পঞ্চম পদ। তাহলে এই দুটো জিনিস রিভার্সলি বুঝতে হবে। হ্যাঁ, অনেকে এই জিনিস জায়গায় ভুল করে। তোমাদের দেখলাম তোমরা সবাই কমেন্টে ঠিক লিখছো, যাক এটাই ভালো হয়েছে। তাহলে সবাইকে একটু ছবি তুলে নিতে হবে যে এই অংশটার যে যতটুকু স্ক্রিনশট তুলে নিতে হবে। আমি এখনই মুছে ফেলবো, ওই কারণে তোমাদেরকে একটু স্ক্রিনশট তুলে নিতে হবে। আচ্ছা, এবার তাহলে আমরা মুছা আরম্ভ করি। তাহলে এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি জেনারেল যে টার্মগুলো সেই জিনিসগুলো নিয়ে আমি বললাম। এবার আসলে আমরা একটু সামনের দিকে আগাই। আর একটু সামনের দিকে যদি আগাই তাহলে আমরা যে জিনিসটা বলতে পারবো, একটা জিনিস খেয়াল করো। তোমাকে যদি এবার বলা হয় কোন একটা দ্বিপদী বিস্তৃতি, সেটা হচ্ছে 1 + x⁴n, তাহলে স্বভাবতই তুমি বুঝতে পারতেছো a এর মান 1। তো a এর মান 1 হলে তুমি গতদিন দেখছিলে a এর পাওয়ার যাই হোক না কেন সেটা কিন্তু আলটিমেটলি আনসার হয় 1। ওই কারণে কোনো কিছুর সাথে 1 গুণ আকারে থাকলে সেটা লেখার প্রয়োজন পড়ে না। ওই কারণে আমরা কি লিখি 1⁴n, মানে কারণ প্রথমটা 1⁴n মানে হচ্ছে 1 + nc1, এর উপরে পাওয়ার যাই থাকুক সেটা 1, আর 1 গুণ আকারে থাকলে লেখা লাগে না। তাহলে আমরা বলতে পারবো ডাইরেক্ট x + nc2x²। এভাবে কন্টিনিউয়াসলি ncr x⁴r, এভাবে শেষ পর্যন্ত আমার x⁴n পর্যন্ত যাবে। তাহলে আমরা বলতে পারি
এখানে তার সাধারণ পদ হচ্ছে আর প্লাস ওয়ান তম পদ, টি আর প্লাস ওয়ান সমান আমরা বলতে পারবো এন সি আর এক্স টু দি পাওয়ার আর। এটা কেন আসা নেই বুঝতে পারছো, আগের বার ছিল এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এখন যদি তুমি এটা লেখো তাহলে কি ভুল হবে? না ভাইয়া, ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ বর্তমানে তোমার এর জায়গায় কত আছে? ওয়ান আছে। তুমি যদি ওয়ান বসায় দাও, ওয়ান টু দি পাওয়ার যাই থাকুক না কেন, এই পুরো জিনিসটার মান কিন্তু ওয়ান, আর ওয়ান দ্বারা কাউকে গুণ করলে সেটাই থাকে। তাহলে আমার এন সি আর এক্স টু দি পাওয়ার আর থাকলো, সেটাই আমরা এখানে লিখলাম। তাহলে যদি কখনো এর মান ওয়ান হয় তাহলে আমরা এভাবে করতে পারবো, ঠিক আছে? তাহলে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তো যেহেতু আমরা বলতেছি কোনো একটা দ্বিপদী বিস্তৃতি, ওই দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বলতে আমরা কি বুঝি? যে কোনো পদ। এটাও সাধারণ পদ, এটাও সাধারণ পদ, এটাও সাধারণ পদ, এটাও সাধারণ পদ। তবে সাধারণ পদটাকে আমরা প্রকাশ করি এটা দ্বারা। তাহলে এটা দ্বারা প্রকাশ করলে কি হবে? আর এর মান তুমি বসাইলে 2, সেটা হচ্ছে 3, আমাদের আর এর মান 2 বসাইছো মানে সেটা 3 নম্বর পদ, আর এর মান 3 মানে 4 নম্বর পদ, আর এর মান 4 মানে 5 নম্বর পদ। এর মানে এটা জানলে ভিন্ন ভিন্ন আর এর মান বসাইয়া তুমি ভিন্ন ভিন্ন পদগুলা পেয়ে যাবা। ওই জন্য এটাকে আমরা বলছি সাধারণ পদ। কেন? তুমি আর এর মান বসাও ইচ্ছা মতো, আর এর মান বসাইয়া যে কোনো পদ তুমি বের করতে পারবা। তোমাকে বললো 420তম পদ বের করো, 420তম পদ বের করতে বললে তুমি আর এখানে বের করতে পারবা না। এখন 420তম পদ বের করতে বললে তুমি আর এর মান কত বসাবা? যেহেতু বলছে 420তম, 419 বসাবা, অটোমেটিক 420তম পদটা বের হয়ে যাবে। তোমাকে বললো আমাদের 299তম পদটা বের করো, তাহলে তুমি আর এর মান 298 বসাবে, 299তম পদটা বের হয়ে যাবে। তাহলে সব কিছু ডিপেন্ড করতেছে এই টার্মটার উপর। ওই কারণে আমরা এটাকে বলি কোন পদ? সাধারণ পদ। কারণ এই একটাই পদ থেকে সকল পদ বের করা সম্ভব। এখন দেখি আমার একটা প্রশ্ন আনসার দাও। তোমাদেরকে অবশ্যই এটি স্ক্রিনশট তুলে নিতে হবে, আমাদের স্ক্রিনশট তুলে নিতে হবে। আর নেক্সট ক্লাসগুলো থেকে আমি আর স্ক্রিনশট তোমাদেরকে দিব না, স্ক্রিনশট তোমাদেরকে নিজেদেরকে তুলে নিতে হবে। একটু স্ক্রিনশট তুলে নিও, অথবা ক্লাসের পরে হয়তো আমি দিয়ে দিতে পারি, কষ্ট করি, যদি তোমরা রিকোয়েস্ট করো আর কি। আচ্ছা, এবার আসি। এবার দেখি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, কয়জনে পারো দেখি। বললাম 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 42। হ্যাঁ, দিলাম। বললাম এত এর বিস্তৃতিতে, একটু ভালো করে খেয়াল করো, এত এর বিস্তৃতিতে এত এর বিস্তৃতিতে 26তম পদ নির্ণয় করো। তাহলে তোমার কততম পদ বললো? 26, 26তম পদ। তাহলে আমরা বের করব কি? আমরা বের করব হচ্ছে এখানে করি, আমরা বের করব T26। বাট আমরা জানি আমরা 26 বের করতে পারি না, আমাদের করতে হবে T25 প্লাস 1। এর মানে তোমরা বুঝতেই পারতেছো আর এর মান কত? আর এর মান হচ্ছে 25। আর এর মান কত? 25। তাহলে তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি অলরেডি বুঝে গেছো আর এর মান 25। আগে এই যে পরীক্ষায় ম্যাথগুলো করার সময় যে কাজটা করতে হবে, আমরা জানি আর প্লাস 1তম পদ টি আর প্লাস 1 ইকুয়ালস টু লিখে ফেলবা এন সি আর। এন এর মান এখানে কত? 42। এখানে এন এর মান কত? 42। তাহলে 42 সি আর এ টু দি পাওয়ার, এ মানে হচ্ছে প্রথমটা 2x, তাহলে 2x টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর। এর মানে 42 মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এক্স মানে হচ্ছে দ্বিতীয়টা, তাহলে 3y হোল টু দি পাওয়ার আর। এবার তোমাকে বলছে 26তম, তাহলে T25 প্লাস 1। এর মানে বুঝতে পারছি যে আর এর মান কত? 25। তাহলে এটা হুবহু থাকবে, শুধুমাত্র আর এর জায়গায় 25 হবে। আর এর জায়গায় কত হবে? 25। তাহলে আমরা বলতে পারি 42c আর এর জায়গায় 25, 2x হোল টু দি পাওয়ার 42 মাইনাস আর এর জায়গায় 25, 3y টু দি পাওয়ার আর এর জায়গায় 25। এটাই হচ্ছে আমাদের 26তম যে পদটা, ওই 26তম পদটা তুমি চাইলে এখান থেকে বের করে ফেলতে পারবা। 26th টার্ম আমরা বের করে ফেললাম। এটা বুঝছি কিনা যে আমরা কিভাবে 26তম পদটা বের করে ফেললাম, এটা আমরা বুঝছি কিনা। এবার তোমরা এটা ক্যালকুলেটারে মেরে ক্যালকুলেশন করবা, এখানে ক্যালকুলেশন করে একটা কমন ছোট্টকে কনফিগারেশন আনবা, সেটাই তোমার আনসার হবে। এখন এতটুকু বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, এতটুকু বুঝছি কিনা একটু কমেন্টে জানাই। আচ্ছা, এতটুকু যদি
এতটুকু যদি পড়ো, তাহলে এতটুকু যদি বুঝে থাকো, দেন আমরা সামনের দিকে আগাবো। ওকে, তাহলে এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, ঠিক সেম রাশিটা এবার আমি তোমাকে প্রশ্ন করলাম এই যে বিস্তৃতি তার 52তম পদ নির্ণয় করো, 52তম পদ নির্ণয় করো। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি, ভাইয়া যদি 52তম পদ বের করতে যাই তাহলে আর ইকুয়ালস টু হোয়াট, দেখি সবাই আমাকে আনসার দাও তো। 52তম পদ বের করতে হলে আর এর মান কত আসবে? এটার জন্য যদি 52তম পদ বের করতে যাই আর এর মান কত আসবে একটু কমেন্টে বলো। এটার জন্য আমি 52তম পদ বের করতে যাচ্ছি, তাহলে আমার আর এর মান কত আসবে? সবাই একটু কন্ট্রিবিউট করো যে এখানে আমি যদি 52তম পদ বের করতে যাই আর এর মান কত আসবে। সবার উত্তর ভুল। গত ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, যদি পাওয়ার 42 থাকে তাহলে এখানে পদ সংখ্যা কয়টা? আমার এখানে পাওয়ার আছে 42, তাহলে পদ সংখ্যা কত? এক বেশি। এর মানে এটা যদি আমি চিন্তা করি, এখানে পদ আছে 43টা। পদ আছে কয়টা? পদ আছে 43টা। তাহলে আলটিমেটলি তোমাকে বলছি 52তম পদ নির্ণয় করো। 52তম পদ কি আছে? না। আর এর কথা বাদ দাও, তুমি ডাইরেক্ট বলবা এখানে 52তম কোনো পদ নেই, 52তম কোনো পদ নেই, 52তম কোনো পদ নেই। একটু সেন্সিটিভ হইতে হবে। তোমাকে বের করতে বললে বের করে ফেলবা তা না, কিন্তু তুমি দেখো এখানে পাওয়ার যেহেতু 42 আছে, এর মানে এখানে পদ আছে 43টা। তুমি 43টার বেশি কখনো পদ বের করতে পারবা না। তাহলে তুমি পদ সর্বোচ্চ বের করতে পারবা 43টা। তাহলে এখানে আর এর মান সর্বোচ্চ হওয়া সম্ভব কত? যেহেতু 43টা পদ, 43-এর জন্য আর এর মান কত হবে? 42 হবে। তাহলে আর এর মান সর্বোচ্চ 42 হওয়া সম্ভব, এর থেকে বেশি হওয়া সম্ভব না। যারা 51 আনসার দিচ্ছ সবাই দিচ্ছ, তোমাদের সবার আনসার ভুল। তাহলে ভুল করো, কোনো সমস্যা নাই, বাট ট্রিক্সটা ধরতে পারছো কিনা, যে তোমার পদ যেটা নাই সেটা তো আমি বের করতে পারবো না। অনেক সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো বা এমসিকিউতে এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে, যে তোমাকে বেসিকটা দেখতেছে যে আসলে তোমার বেসিকটা কতটুকু। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের ভুলটা আমরা কোন জায়গায় করি, যে তোমাকে দেখতে হবে কয়টা পদ বের করা সম্ভব। যেহেতু এখানে 43টা পদ বের করা সম্ভব, এর বেশি তুমি কখনো পারবা না, ওই কারণে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার আসি, এতটুকু যদি ক্লিয়ার থাকে, এবার আমরা আর একটু সামনের দিকে আগাই। তাহলে তোমাদের একটু স্ক্রিনশট তুলে নিতে হবে এই জিনিসটা, যে দ্বিপদী বিস্তৃতির এখানে তোমাকে একটু স্ক্রিনশট তুলে নিতে হবে। আচ্ছা, আমি একটু বই রাখছি কই। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার দেখি আমরা আস্তে আস্তে বইয়ের ম্যাথের দিকে যাব। আচ্ছা, খেয়াল কর, তাহলে আমাদের এতটুকু যদি শেষ হয়, এবার আমরা আমাদের ম্যাথ করতে পারবো। এখন প্রশ্ন করতে পারে কেমন? দেখো, তোমাকে প্রশ্ন করতে পারে এরকম, কততম পদে, যে কোনো একটা বিস্তৃতি দেওয়া থাকবে, কততম পদে
কততম পদে x⁻11 আছে, মানে 11 আমি জাস্ট নিচ থেকে ধরছি, তোমার যে কোনো কিছু থাকতে পারে। কততম পদে x⁻11 আছে, এই প্রশ্ন করতে পারে। আবার বলতে পারে x⁻11 যুক্ত 40 নির্ণয় করো, 40 নির্ণয় করো। আবার বলতে পারে x⁻11 এর সহগ নির্ণয় করো, সহগ নির্ণয় করো। আবার বলতে পারে x বর্জিত 40 কততম। আবার বলতে পারে x বর্জিত 40 নির্ণয় করো। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আমি কোনো একটা বিস্তৃতি আমাকে দিয়ে দিল, এটাকে বিস্তার করা ছাড়া তো আমি ডাইরেক্টলি জানি না যে কোন জায়গায় x⁻11 আছে, কোন জায়গায় x বর্জিত। এখন তাহলে আমার প্রথমত আমি একটা কথা বলি, x বর্জিত কথাটার মিনিং কি। আমরা জানি কোনো একটা ধারাকে বিস্তৃতি করলে আমার এক্সের পাওয়ার যে কোনো কিছু হইতে পারে, এটা আমার গ্র্যাজুয়ালি ইনক্রিজ ডিক্রিজ করে। তো আমার কথা হচ্ছে কোনো না কোনো পদে যদি এরকম হয়, তার সামনে যাই থাকুক না কেন x⁻0 থাকে। তো x⁻0 এর মান কত? 1। তাহলে বলো তো x⁻0 যখন থাকলো, এটার মান যখন 1, এখানে কি আমাদের কোনো x আছে? সিম্পল চিন্তা করো, x এর পাওয়ার 0, তাহলে x⁻0 এর মান যেহেতু 1, এবার তোমরা নিজেরাই চিন্তা করো এখানে কি কোনো x আছে? না ভাই, এখানে কোনো x নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এখানে কোনো এই যে এই টার্মটা, এখানে কোনো কি নেই, এখানে কোনো x নেই। এখানে কোনো x নেই মানে কি? এখানে কোনো x নেই মানে হচ্ছে আমার x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0। তাহলে তোমাকে আগাইতে হবে এটা দিয়ে। এখানে x এর পাওয়ার 11, এখানে x এর পাওয়ার 0। তাহলে পাওয়ার যদি বলে দেয় সেটাই হবে। যদি কখনো বলে x বর্জিত, আমরা অনেকে যে কাজটা করি দুইটাকে দুই ক্লাসে ফেলি, কোনো প্রয়োজন নাই, সবগুলো সেম টাইপ সেম ম্যাথ। পার্থক্যটা কোন জায়গায়? এখানে বললো পাওয়ার 11 তোমাকে বলে দিছে, আর এখানে পাওয়ার কত বলবে না, বাট তুমি বুঝে গেছো পাওয়ার কত ধরতে হবে? 0। তাহলে যদি কখনো বলে দিত পাওয়ার 0, যে কথা আমাদের এখানেও ঠিক সেম কথা। তাহলে আমার এখানে কি বললো, আমাদের x⁻11 যেহেতু বলছে x এর পাওয়ার 11 আমরা জানি, তাহলে এই ম্যাথটা করার সময় আমরা সবসময় মাথায় রাখবো x এর পাওয়ার যদি 11 হয়, আর এই ম্যাথটা করার সময় আমরা সবসময় মাথায় রাখবো x এর পাওয়ার যদি কি হয়? 0 হয়। কিন্তু কোন পদে? দেখো, তুমি যদি কোন পদে আছে সেটা জানো, তাহলে তো তুমি সাধারণ পদ বের করার সূত্র জানো, ওই সূত্র দিয়ে সব কিছু করতে পারবা। তাহলে আমার এখান থেকে যে কোনো প্রশ্ন করুক না কেন, আমার মেইন প্রশ্ন হচ্ছে এই দুইটা, কততম পদে x⁻11 আছে। এই কততম পদ, এই কততম এটা যদি আমরা জানি, আমাদের কততম এটা যদি আমরা জানি, বাকিটা অটোমেটিক বের হয়ে যাবে, কারণ আমরা তো সাধারণ পদের সূত্র জানি। তাহলে আমার এই সাধারণ পদের জন্য আর এর মান লাগে। এই আর এর মানটা মানে কি? কততম পদ যদি আমি জানি, এটা মনে করো আমাদের 26তম পদ, তাহলে 26তম পদে আমরা বলতে পারবো আর এর মান 25, এভাবেও করে ফেলতে পারবো। তাহলে আমার মেইন টার্গেট কি থাকবে? আমার মেইন টার্গেট হচ্ছে কততম পদে আছে, এটা বের করতে পারলে বাকিগুলো অটোমেটিক বের হয়ে যাবে। তো কততম পদে তো আমরা জানি না, একবারে প্রত্যেকটা ম্যাথে আমরা ধরে নিব, ধরি এই তিনটার জন্য আমরা আলাদা করে লিখি, তিনটার জন্য লিখবো, ধরি r+1তম পদে x⁻11 আছে। তো যেহেতু তুমি ধরেই ফেলছো r+1তম পদ, তাহলে তুমি নিশ্চয়ই এখান থেকে এখন tr+1 বের করতে পারবা। tr+1 বের করার পর ক্যালকুলেশন করে সেখানে x এর পাওয়ার কি থাকতে হবে? x এর পাওয়ার 11 থাকতে হবে। x এর পাওয়ার 11 না থাকলে তো হবে না, কারণ তুমি বলতেছো r+1তম পদে আছে, আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমার বিশ্বাসের মূল্য আমি তখনই দিব যখন x এর পাওয়ার কি থাকে? 11 থাকে। তাহলে এখানে যাই থাকুক তুমি তাকে কত ধরে নিবা? 11 ধরে নিবা। এটাই হচ্ছে মেইন টেকনিক। সেমভাবে এখানে যতই থাকুক তুমি x এর পাওয়ার কি ধরে নিবা? x এর পাওয়ার 0 ধরে নিবা। তাহলে আমরা একটা কথা বললাম, আমরা একটা ম্যাথ করলে কনসেপ্টটা খুব ফুল ক্লিয়ার হবে। আমি বলি আবার,
প্রথম কথা হচ্ছে কততম পদে আছে এটা হচ্ছে ফ্যাক্ট। প্রত্যেকটা ম্যাথে তোমার প্রথম লাইন হবে এরকম, ধরি r+1তম পদের ডট ডট আছে, তো r+1তম পদে যদি ডট ডট থাকে সেই ডট ডট বের করার জন্য আমি r+1তম পদটা বের করব। এখন এক্সের পাওয়ার তারা যত বলে দিবে তত হইতে হবে, এক্স বর্জিত বললে 0 হইতে হবে। এতটুকু আমার ক্লিয়ার কিনা, মানে কথাটা ক্লিয়ার কিনা, একটা ম্যাথ করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কথাটা ক্লিয়ার কিনা একটু বলো, যে আমরা যে কথাটা বললাম এই কথাটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম। এবার তোমরা স্ক্রিনশটটা অবশ্যই তুলবে, আমি বলা লাগবে না, তোমরা স্ক্রিনশট তুলে ফেলবে। হ্যাঁ, তাহলে এতটুকু আমরা বুঝলাম। এরপর আমরা একটু সামনের দিকে আগাই। তো আমরা যদি একটু সামনের দিকে আগাই, এবার আমরা ম্যাথ করব। ম্যাথের যখন ঢুকে যাব দেখবো 2টা ম্যাথ করাবো, আমি তোমাদেরকে 20টা ম্যাথ হোমওয়ার্ক দিব। জিনিসটা হচ্ছে খুবই মজাকর। হ্যাঁ, তোমাদের জন্য যদিও জিনিসটা কষ্টকর, আমার জন্য জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে খুবই মজাকর। তো যার কারণ যদিও আমি যতই বলি না কেন এটা আমার জন্য খুবই মজাদায়ক, তোমাদের জন্য কষ্টদায়কও বটে, বাট এই কথাটা কি বললেই খালি রটে? ওই কারণে আমাকে এখন যে কাজটা করতে হবে, কয়েকটা ম্যাথ করাইতে হবে, সেখান থেকে অনেকগুলো হোমওয়ার্ক দিতে হবে, সেই হোমওয়ার্কগুলো দিয়ে তোমাদেরকে বাসায় প্যারা বাড়াইতে হবে। এখন আমরা যে কাজটা করব, আমরা অক্ষরপত্র বইয়ে চলে যাচ্ছি। অক্ষরপত্র বইয়ের আমরা যে ম্যাথগুলো করব আমরা ডিরেক্টলি চলে যাই। আচ্ছা, প্রথমে তোমাদেরকে একটা ম্যাথ দেখাই, যে আমাদের অক্ষরপত্র বইয়ের উদাহরণ 6। তোমরা দেখবা একটু, এই যে বইতে দেখো অক্ষরপত্র বইয়ের উদাহরণ 6-এর ম্যাথটা। এখানে কি বললো, যদি এই ধরনের ম্যাথ পরীক্ষা আসে না, তাও তোমাকে মাথায় রাখতে হবে এত এর বিস্তৃতি করো। তাহলে ওই যে আমরা কি করলাম, এটাকে জাস্ট আমরা বিস্তৃতি করলাম। এখন তুমি প্রশ্ন করবা যে ভাইয়া এতকে যখন বিস্তৃতি করতে বললো আমি কয়টা করব? দেখো পাওয়ার আছে কত, 5। পাওয়ার 5 মানে হচ্ছে তুমি তাকে বিস্তৃতি করলে কত আসবে, পদ সংখ্যা আসবে 6টা। তাহলে এই তুমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বের করে ফেললে, আলটিমেটলি দেখো 6টার বেশি এখানে বের করা সম্ভব না। এবার আসো, তোমাকে বলছে এই ম্যাথটা আমরা এখন করাবো, এত এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ, এটা আমরা করাবো। আর এই 8 নাম্বার উদাহরণ, আর এত এর বিস্তৃতিতে 1 বর্জিত পদটির মান বের করে এটা আমরা করাবো। এই দুইটা আমরা যখন করাবো তখন দেখবা এই ওদের প্রচুর পরিমাণ ম্যাথ তুমি করে ফেলতে পারবা। আমার কথা হচ্ছে আমি টাইপসে বিশ্বাসী না, আমার অনেকগুলো টাইপসে আমি বিশ্বাসী না, একটা টাইপসকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করাতে আমি বিশ্বাসী। সবগুলো ম্যাথকে আমি সেম টাইপসে ফেলে দিব। যেমন আজকে দেখবা একটাই নিয়ম করাবো, একটা নিয়ম অনেকগুলো। প্রথমত আসি, তোমাদের জন্য আমি করাই দিব তোমাদের বইয়ের উদাহরণ 7 নাম্বার ম্যাথটা। U7 মানে উদাহরণ 7। বলা হলো 2x² - 3/x হোল টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। ভাই দুনিয়ার যত কিছু নির্ণয় করতে বলুক না কেন, আগে তোমাকে জানতে হবে সেটা কোথায় আছে। আমি আবারও বলতেছি, দুনিয়ার যা কিছু তোমাকে বের করতে বলুক, আগে জানিতে হবে সে কোথায় আছে। যদি তুমি নাহি জানো সেই কোথায় আছে, তোমার এই যে এত পরিশ্রম সব কিছু মিশে। ওই কারণে আগে আমাকে দেখতে হবে, এই যে আমাকে বললো x⁻10 এর সহগ, তাহলে আমাদের মেইন টার্গেট কি ভাইয়া? আমাদের মেইন টার্গেট হলো x⁻10টা কোথায় আসছে সেটা আমাকে বের করা। কারণ তুমি যদি বের করতে পারো তোমার বন্ধু ওইখানে আছে, তারপর তুমি তোমার বন্ধুকে গুলি করতে পারবা, কিন্তু তুমি তোমার বন্ধু কোথায় আছে না জানলে তাকে গুলি করে তুমি খুন করতে পারবা না। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, খুন করার কোনো প্রয়োজন নাই, একটু ডট টট লাগাইয়া কয়টা ট্রিট নিয়ে নিবা। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। হুদেই তুমি খুনটুন করার কি দরকার, তুমি বাসায় রাখলে অনেকগুলো ট্রিট নিতে পারবে, এটা হচ্ছে সুবিধা। এখন আসো, পারলে গুম করে ফেলবা, গুম করে টিট নিয়ে আবার ছেড়ে দিবা, এরপরে 2 দিন পরে টিট খেতে ইচ্ছে করবো, আবার গুম করে আবার টিট খাবা, ছেড়ে দিবা। জিনিসটা খুবই মজাদায়ক। যদি আমি কখনো এটা করতে পারি নাই, তোমরা করবে আশা করি। তাহলে আসো, এত এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। তো আমার কথা হচ্ছে, প্রথম কথা তোমাদেরকে আমি বলছিলাম a + x⁻n, এটাই হচ্ছে আমার জেনারেল ফরম্যাট। আমি তোমাদেরকে এটাও বলছিলাম, আমাদের পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা বলি n,
আমার দুইটা জিনিস কী আকারে থাকবে, যোগ আকারে। তাদের মধ্যে প্রথমটাকে বলবো এ, পরেরটাকে বলবো এক্স। এবং এখান থেকে আমরা বলতে পারি আর প্লাস ওয়ান তম পদ টি আর প্লাস ওয়ান সমান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, এখন আমার কথা হচ্ছে এটা এতটুকু আমরা জানি। এরপর আমাকে এইটা নিয়ে আলোচনা করতে হবে। এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম কথা এটাকে, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার 11। আমার প্রথম কথা আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে দুইটা যোগাকার আছে তাদের প্রথমটা এ, পরেরটা এক্স। তো আমার তো এখানে যোগাকারে নাই তো কি হয়েছে, আমাকে যোগাকারে বানাইতে হবে। তাহলে আমরা কি করব ভাইয়া, 2x স্কোয়ার আছে, যে যেভাবে আছে তাকে সেভাবে থাকতে দিন। মাইনাস 3/x আছে, যে যেভাবে আছে তাকে সেভাবে থাকতে দিন। তাকে থাকতে দিলাম। তাদের পাওয়ার কত আছে? তাদের পাওয়ার 11 আছে। এবার যে যেভাবে আছে তাকে সেভাবে থাকতে দিন। আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা করে দিন। তাহলে আপনার কি দরকার? আপনার ভাইয়া প্লাস দরকার। আমার কথা হচ্ছে আমার দরকার প্লাস। আমি যেভাবে হোক প্লাস নিয়ে আসবো। তাহলে আমি প্লাস নিয়ে আসলাম। এখন আমি একটা কথাই বলতে পারি, আমার যে পাওয়ারটা, এই পাওয়ারটাই হচ্ছে আমার কার ভ্যালু ভাইয়া? এটা হচ্ছে আমার এই সূত্র অনুযায়ী এন এর ভ্যালু। আমার এখানে 2x স্কোয়ার, এই 2x স্কোয়ার যে টার্মটা আছে, এই টার্ম পুরোটা কার ভ্যালু? ওই সূত্র অনুযায়ী এ এর ভ্যালু। আর এটা কার ভ্যালু ভাই? ওই সূত্র অনুযায়ী এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সূত্রটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করব। অনেকে প্লাসের জন্য এক সূত্র, মাইনাসের জন্য এক সূত্র, এটা সেটা, আরে ভাই তোমার এত কিছু করার কি দরকার? আমার কথা হচ্ছে একটা দিয়ে আমরা সব বের করে ফেলবো, একটা দিয়ে সব করে ফেলবো। তুমি শুধু ফরম্যাটটাকে চেঞ্জ করলা। তাহলে আমরা এটা রাফে এই কাজটা তোমাদেরকে করে দেখাইলাম কিভাবে তুমি সাজাবা। এবার আসো, তুমি তো জানো না এক্স টু দি পাওয়ার 10 এর সহগ তোমাকে বের করতে বলছে, কিন্তু কততম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে সেটা তো তুমি জানো না। তাহলে তুমি লিখলা, তাহলে তুমি সলিউশন করবা। সলিউশন করতে গেলে তুমি লিখবা ধরি কি ধরবা? যা ইচ্ছে তাই ধরো, মানে হাতের কাছে যাও পাওয়ার কি অ্যাভেলেবেল না থাকলে তো ধরতে পারবে না। তাহলে তুমি ধরে ফেলো। তবে ম্যাথ একটা জিনিস দেখো, ম্যাথ তোমাকে কখনো তোমার সাথে প্রতারণা করবে না। অনেকে তোমাকে ধরতে দিবে না, কিন্তু ম্যাথ তোমাকে বলবে তুমি যখন যা ইচ্ছা ধরো, যা ইচ্ছা করো, খালি আমার আনসারটা বের করো। তবে অনেক সময় দেখা যায় এই আনসারটা মিলে না, এটা কি তুমি বলতে পারবে না প্রতারণা? কারণ এই জিনিসটা হচ্ছে এই জিনিসটার আসল কারণ হচ্ছে তোমার মাথাটা আসলে জায়গা মতো খেলে না। তোমার মাথাটা যখন জায়গা মতো প্রপারলি খেলে না, তাহলে তুমি কেমনে বলবো ম্যাথ করে চলো না? ম্যাথ করে না কোনো চলো না, আসলে তোমার মাথায় ঘুরে অনেক ললো না, ওই কারণে ঝামেলা আসলে। এবার আসো আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে কি, এত এর বিস্তৃত এক্স টু দি পাওয়ার 10 এর সহগ। তাহলে ধরি কততম পদে আছে জানি না, তাহলে ধরি আর প্লাস ওয়ান। ওই যে সাধারণ, আমার কথা হচ্ছে যে সাধারণ তারে নিয়ে সবাই ঘুরে, হ্যাঁ, যে সাধারণ তারে নিয়ে সবাই ঘুরে। তাহলে আমার কথা হচ্ছে এ কমন, সবার সাথেই ঘুরে। তাহলে আমার এটাকে সবসময় ধরে নিতে হবে, মানে এটা হচ্ছে অ্যাভেলেবেল। তাহলে আমরা বলি ধরি আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে। আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার কি 10 আছে। এখন যদি আর প্লাস ওয়ানতম পদে থাকে, তাহলে আমরা টি আর প্লাস ওয়ানতম বের করি, টি আর প্লাস ওয়ান। তাহলে আমি তো এটা ধরে নিছি, আগেই বলছিলাম ধরে নিব। এখন আমার কথা হচ্ছে আর এর মানটা কত তো আমি জানি না, এই আর এর মান জানলে আমাদের কাজ শেষ। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আর প্লাস ওয়ানতম পদটা বের করবো কীভাবে? আমরা জানি এন সি আর, তাহলে এন মানে কি 11, তাহলে 11 সি আর মানে তো এই যে এই আরটা, আর এ টু দি পাওয়ার, এখানে এ মানে কি 2x স্কোয়ার টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এন এর মান 11 মাইনাস আর, এরপর এক্স টু দি পাওয়ার আর, এক্স মানে এখানে কি -3/x, তাহলে -3 ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার আর। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লিখতে পারবো 11 সি আর। দেন আমার এখানে লিখলাম এই জিনিসটার উপরে পাওয়ার 11 মাইনাস আর আছে, তাহলে আমি 2 এর উপরে লিখতে পারি 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর। এরপরে দেখবা এক্স স্কোয়ারের উপরে 11, এক্স স্কোয়ার তার উপরে 11 মাইনাস আর আছে। এরপরে এই যে মাইনাসটা, এই মাইনাসটা এটাকে আমি মনে -1 লিখতে পারি, তাহলে আমি আলাদা করলাম -1 হোল টু দি পাওয়ার আর। এরপর 3 যেটা আছে 3 এর উপরে পাওয়ারে আছে আর। এরপর এক্স যেটা আছে সেটা আছে এভাবে 1/x টু দি পাওয়ার আর। তাহলে এখন আসো, আমার কথা হচ্ছে এ -1 টু দি পাওয়ার আর, এটাকে সামনে লিখি, মানে কনস্ট্যান্টগুলোকে সামনে আনি। 11 সি আর লিখলাম, 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর লিখলাম, 3 টু দি পাওয়ার আর লিখলাম। দেখো বাকি রইল কোনটা, আমি শুধুমাত্র
এক্স যুক্ত রাশিগুলোকে বাকি রাখলাম। তো সবগুলো এক্স মিলে একটা এক্স বানাবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম কথা এখানে এক্স টু দি পাওয়ার কত হয়, এক্স টু দি পাওয়ার 11 দুগুণ 22, তাহলে 11 দুগুণ 22 মাইনাস 2r, তাহলে আমরা একসাথে লিখে ফেলি 22 মাইনাস 2r। এটা মনে করো এখানে পাওয়ার আছে ইন্টু 1/x টু দি পাওয়ার r। এবার যেহেতু এই এক্স আর এই এক্স ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, এবারে এই আরটা বিয়োগ হবে, তাহলে আমি ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি, আরেকটা লাইন লিখতেছি না, তোমরা লিখবা, তাহলে ডাইরেক্ট বিয়োগ করে দিলাম আর। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া, আমরা যে জিনিসটা পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার r 11cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস r 3 টু দি পাওয়ার r থাকলো, আর x টু দি পাওয়ার 22 মাইনাস 3r আসলো। তাহলে আমার কথা হচ্ছে তোমাকে এটা হচ্ছে আমার কোন পদ, এটা হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত r+1 তম পদ। এর মানে সবসময় r+1 তম পদটাকে এভাবে ক্যালকুলেশন করে ছোটো বানায় ফেলবা। এটা দেখতে অনেক বিদঘুটে লাগে কেমন জানি, এটাকে সুন্দর করে সাজায় ফেললাম। এখন এবার আমরা লজিকে আসি। তাহলে আমরা যেহেতু r+1 তম পদে যে কেউ আসে ধরে নিছি, আমি r+1 তম পদটাকে আমি আমার মতো করে সাজাইছি। এখন আমি যে কাজটা করব, আমাকে বলছে r+1 তম পদে কি আছে, x টু দি পাওয়ার 10 আছে। দেখছো করে ফেলছে প্রতারণা, এটা কোন ধরনের চলো না হবে না ভাই, আমাদের তুমি যতই বলো না, আসলে জিনিসটা হবে কি ভাই, আমার x টু দি পাওয়ার 10 তুমি বলছো না, তুমি বলছো মানে আমি ধরে নিতে হবে, কিচ্ছু করার নেই, তুমি বলছো কেন, হ্যাঁ এটা তোমার দোষ। তাহলে আমি কি করব, x টু দি পাওয়ার যেটা আছে সেটা আমাদের এটা কি হওয়া উচিত না, আমি বলছি 10 আছে, তুমি আমাকে 10-এর কথা বলে অন্য কিছু দেখাবো, হবে নাকি, না হবে না, আমাকে যেটা বলছো সেটাই দেখাইতে হবে। ওই জন্য আমি কি করব, আমি যে কাজটা করব 22 মাইনাস 3r, এটা আমি নাহি মানবো, এই জিনিসটাকে আমি 10 ধরবো, এটাকে আমি 10 ধরে ফেলবো। কেন, কারণ তো আমার x এর পাওয়ার তো 10 থাকতে হবে, তাহলে আমি এটাকে 10 বানাই ফেলি। তাহলে r এর মান কত বসালে 10 হয়, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা এখান থেকে যেটা বলতে পারি যে 10টা এই পাশে 3r = আমরা বলতে পারি 12, তাহলে আমরা এখান থেকে বলতে পারি r = কত, r = হচ্ছে আমাদের 4। এর মানে r এর মান কত, 4, r এর মান কত 4। এবার তুমি r এর মান যখন 4 পেয়ে গেছো, এই যে খেয়াল করো, এখন তুমি r এর মান এখানে 4 বসে দেখো তো, এই r এর মান 4 বসালে 3 4 12, 22 মাইনাস 12 মানে হচ্ছে x টু দি পাওয়ার 10 চলে আসছে। এর মানে বাকি আরগুলো তো আমি এতক্ষণ জানতাম না, কারণ আমি জানি না যে r এর মান কত হইলে আসলে x টু দি পাওয়ার 10 আসে। যেহেতু r এর মান 4 হইলে x টু দি পাওয়ার 10 আসে, এখন আমি সবগুলো r এর জায়গায় 4 বসাবো। তাহলে আমরা বলতে পারি এবার আমরা বলতে পারবো t r+1 = আমরা বলতে পারবো -1 টু দি পাওয়ার 4 11c4 2 টু দি পাওয়ার 11 মাইনাস 4 3 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 22 মাইনাস 3 আর 4 বসালে আলটিমেটলি এখানে তো তুমি তো x টু দি পাওয়ার 10 ধরেই করছো, এটা x টু দি পাওয়ার 10ই আসবে। এখন একটু খেয়াল করো, তুমি এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কত আসে আমি একটু দেখি তোমার বই থেকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এখানে আমরা এটাকে বাদ দিতে পারি, -1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তুমি এটাকে চাইলে বাদ দিতে পারো, কারণ হচ্ছে -1 টু দি পাওয়ার জোড় মানে হচ্ছে সেটা 1 হবে। এরপর 11c4 থাকলো, আর এদিকে 11 থেকে 4 গেলে কত হয়, 11 থেকে 4 গেলে 2 টু দি পাওয়ার 7 হয়, আর এদিকে 3 টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 10 আছে। দেখো আমার কথা হচ্ছে এবার এখানে আমার 3 ধরনের প্রশ্ন করতে হবে, জিনিসটা বুঝো, 3 ধরনের প্রশ্ন করতে পারে, আমি সেটা তোমাদেরকে দেখাই। এটা আমার বের হইল না, প্রশ্ন করতে পারে 3 ধরনের প্রশ্ন করলে সেম আনসার, কিন্তু আমাকে বুঝতে হবে কোন টাইমে কোন আনসার। তাহলে আমি একটু বুঝি। 1 নাম্বার কথা, তোমাকে বলা হলো কততম পদে x টু দি পাওয়ার 10 আছে। দেখবা তুমি এখানে সেমভাবে ক্যালকুলেশন করে r এর মান 4 বের করলা, r এর মান যখন 4 বের করলা, r এর মান 4 মানে কততম পদ, r+1 তম পদ, এর মানে পঞ্চম পদ। তাহলে তখন তুমি লিখে দিবা 4 + 1 = 5, এর মানে পঞ্চম পদে x টু দি পাওয়ার 10 আছে। এটা হচ্ছে আমার একটা আনসার। যদি আমাকে বলা হয় কততম পদে x টু দি পাওয়ার 10 আছে, আমরা এভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এবার আসো এর পরের চিন্তা, তাহলে কততম পদে x টু দি পাওয়ার 10 আছে যখন বলবে, আমরা এভাবে ক্যালকুলেশন করব। এরপরে তোমাকে বলা হলো কি, এরপরে বলা হলো
এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদটি নির্ণয় করো। তাহলে এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদটাকে, এটা হচ্ছে সে, তাহলে আমি এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদ, 10 যুক্ত পদ। তাহলে এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদটা হচ্ছে এটা। আরেকটা প্রশ্ন করবে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 10 এর সহগ। তাহলে সহগ মানে কি, সহগ মানে হচ্ছে আমার সহগ মানে আমি বাদে সব। যেমন মনে করো তোমাকে বললো 3x, এখানে x এর সহগ, x এর সহগ মানে হচ্ছে x বাদে সব, x বাদে কি আছে 3 আছে। তাহলে আমরা যদি বলি এখানে x টু দি পাওয়ার 10 এর সহগ, এর মানে x টু দি পাওয়ার 10 এর সহগ মানে সে বাদে বাকিরা, সে বাদে বাকিরা কারা, এরা। তাহলে সহগ হচ্ছে 11 C4 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 4। তাহলে আমি আবারও বলতেছি 3 ধরনের প্রশ্ন করতে পারে, 3 ধরনের আনসার পাবো। কততম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে, আর এর মান বের করে আমরা বলতে পারবো কততম পদে আছে। এবার যদি বলা হয় পদটি নির্ণয় করো, এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদটি নির্ণয় করো, এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 10 যুক্ত সেই পদ। আর যদি বলা হয় এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদের সহগ নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সহগ। তাহলে আমরা আশা করি বুঝাইতে পারছি যে তোমাদের এখানে পুরা ম্যাথটা আমরা কীভাবে করব। তাহলে আমি আবারও বলতেছি প্রত্যেকটা ম্যাথে সেম প্রসিডিউর। আমি এখানে সব কিছু নিয়ে আসছি একটাই কারণে, কারণ এটা করলে তুমি সব পারবা। তাহলে আমি আবারও বলতেছি এত এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো, এক্স টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো বলতে পারে, বলা হইতে পারে কততম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে, বলা হইতে পারে এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদটি নির্ণয় করো। যেটাই বলুক সেম প্রসিডিউরে বলবো। আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে, ক্যালকুলেশন করব, এক্স সবগুলোকে একসাথে করে তার পাওয়ারটাকে যত বলে তত ধরবো। 10 বলছে 10 ধরছি, 22 বলে 22 ধরতাম, যত ধরবো ওইভাবে ক্যালকুলেশন করে আনসার পেয়ে যাব। আমাকে একটু তোমরা কনফার্ম করো যে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এই ম্যাথটা ফুললি ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে কনফার্ম করো এই ম্যাথটা ফুললি ক্লিয়ার হয়েছে কিনা। এই ম্যাথটা ফুললি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। সবাই একটু কনফার্ম করো এটা ফুললি ক্লিয়ার হয়েছে কিনা। দেখো আমার কথা হচ্ছে না হলে আমরা আবার বলবো, কিন্তু কথা হচ্ছে আমি এমনভাবে বুঝাচ্ছি যাতে করে একটা ক্লিয়ার হলে সবগুলো ক্লিয়ার হয়ে যায়। ওই কারণে দেখবা প্রশ্ন করছে একটা, আমি তোমাকে আনসার বের করে দেখাচ্ছি 3টা, যদি কারণ তিনোটার কথাই সেম, তিনোটাই আমার সেম প্রসেস করতে হয়। আমরা সবাই যে কাজ করি এই 3টাকে 3টা টাইপসে ফেলে দিই, কোনো দরকার আছে ভাই না, আমরা একই নিয়মে সব করে ফেলবো। ওকে, আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখন আরেকটা ম্যাথ করে ফেলতে পারবো। সেটা হচ্ছে তোমাকে বলা হলো এক্স বর্জিত পদটির মান নেব। তাহলে আমরা এই যে আমাদের এর পরের ম্যাথটা করি, উদাহরণ 8 করি। এটা ছিল উদাহরণ 7, তোমরা আশা করি স্ক্রিনশট তুলে ফেলছো ততক্ষণে। এখন আমরা উদাহরণ 8টা করব, আমরা উদাহরণ 8টা করব। এবার আসো, এবার আমরা করব হচ্ছে U8, আমাদের এবার হচ্ছে U8 মানে উদাহরণ 8। তাহলে দেখো প্রশ্ন করলো 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদটির মান নির্ণয় করো, x বর্জিত পদটির মান নির্ণয় করো। অথবা অনেক সময় বলতে পারে আমাদের এত এর বিস্তৃতিতে ধ্রুব পদটির মান নির্ণয় করো, ধ্রুব পদটির মান নির্ণয় করো, মান নির্ণয় করো। দেখো আমি বললাম কোন একটা রাশি এরকম আসলো 11C6
তারপর হচ্ছে আমাদের 2^12 x⁻0। তাহলে আমাকে বলো তো এই রাশিটাকে আমি x বর্জিত বলতে পারবো কি না? অবশ্যই পারবো, কারণ এটা কি লেখা যায় 11c6 2^12 আর এদিকে ইন্টু 1, এটা না লিখলেও চলে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি, এটাকে আমরা বলতেছি x বর্জিত। এটাকে আমরা কি বলতেছি? x বর্জিত। এক্স বর্জিত বলতে পারে, ওয়াই বর্জিত বলতে পারে, সেটা ডিপেন্ড করবে প্রশ্নে কি আছে। যেমন এই প্রশ্ন তো এক্সই আছে, তাহলে এক্স বর্জিতই বলবে। চলক তো এখানে এক্স আছে, তাহলে এক্স যখন থাকে তাকে আমরা বলি চলক। বাট যেহেতু আমার এখানে কোনো চলক নাই, এবার দেখো এখান থেকে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা, তাহলে আমরা এটাকে আবার ধ্রুব পদও বলতে পারি। এটাকে আমি আরেকটা নাম বলতে পারি ধ্রুব পদ। ওই কারণে পরীক্ষায় দুইটা প্রশ্ন আসতে পারে, যদিও অনেকে তোমাদের এটা পাবা না, অনেক বইতেও লেখা থাকে না। তো তোমাকে প্রশ্ন করতে পারে ধ্রুব পদটির মান কত। মাথায় রাখবো ধ্রুব পদ মানে কি? এক্স বর্জিত পদ। কারণ যেখানে আমার এক্স নেই সেটা আমার কিসের সমতুল্য? ধ্রুবকের সমতুল্য। ওই কারণে এক্স বর্জিতও বলতে পারে, ধ্রুব পদও বলতে পারে। যদিও তোমার বইতে ধ্রুব পদ বলে না, বাট আমি বলে দিলাম, তোমরা একটু মাথায় রাখবা। এক্স বর্জিত বলা যে কথা, ধ্রুব পদ বলাও সেম কথা। এবার আসি আমরা সামনের দিকে আগাই, তাহলে এটা একটু স্ক্রিনশট তুলে নিতে পারো। আমাদের এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটির মান নির্ণয় করো অথবা ধ্রুব পদটির মান নির্ণয় করো। তাহলে আমরা যে কোনো ধরনের প্রশ্ন আমরা ফেস করতে পারি, যেটা আমাদের দেয় আর কি। এবার আসো যেটাই বলুক না কেন আমরা সলিউশনে যাই। আমরা সলিউশনে প্রত্যেকবারের মতো আমরা সেই আবার আগের কাজ করব। কততম পদ এক্স বর্জিত আমি জানি না, তাহলে আমি লিখবো ধরি r+1তম পদ, r+1তম পদ এক্স বর্জিত। আমি ধরে নিলাম r+1তম পদটা হচ্ছে কি বর্জিত ভাইয়া? r+1তম পদটা হচ্ছে এক্স বর্জিত। যদি r+1তম পদটা এক্স বর্জিত হয় তাহলে আমরা বলতে পারি tr+1। আমরা একটু বাম দিকে ক্যালকুলেশন করি। আমরা বলতে পারি tr+1 ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো? আমরা tr+1 ইকুয়ালস টু বলতে পারবো ঠিক আবার আগের মতো। আমরা যদি এখানে এটাকে লিখি 2x + 1/6x হোল টু দি পাওয়ার 10, তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটাকে আমরা a এর সমতুল্য ধরবো, এই পুরো টার্মটাকে আমরা x এর সমতুল্য ধরবো, এটাকে আমরা n এর সমতুল্য করবো। তখন আমরা বলতে পারবো NCR a⁻n−r x⁻r। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আমাদের r+1তম পদ। তাহলে আমি r+1তম পদ বের করতেছি, n এর জায়গায় আছে 10 CR, a মানে হচ্ছে 2x n−r, n মানে হচ্ছে 10 - r, আর এটা হচ্ছে x⁻r, x মানে হচ্ছে সেকেন্ডটা 1/6x, তাহলে বলতে পারি 1/6x হোল টু দি পাওয়ার r। এবার তোমার কাজ কি? এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করে আরটাকে আলাদা করা, কারণ ওই যে r এর পাওয়ার যেহেতু x বর্জিত। আচ্ছা দেখি কমেন্টে সবাই বলো তো, যেহেতু আমি বলছি আমাদের x বর্জিত, আগের মতো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে x এর পাওয়ার যেটা পাবো তাকে আমি কত ধরবো? যেরকম আগের ম্যাথে আমাকে বলছে x⁻11 যুক্ত পদ, ওই কারণে x এর পাওয়ার যেটা পাইছিলাম তার মান আমরা ধরছিলাম, তার মান ধরছিলাম আমরা 11 ধরছিলাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আমরা কত ধরবো? x এর পাওয়ার যা আসে তাকে আমরা কত ধরবো? 11 না, একটু আগে ম্যাটার ছিল 10, x⁻10 ছিল, ওই কারণে 10 ধরছিলাম। এখন আমি কি ধরবো? ওকে, বুঝতে পারছো সবাই? আমরা এখন যে জিনিসটা ধরবো সেটা হচ্ছে আমাদের এখানে আমরা 0 ধরবো, কারণ x বর্জিত মানে হচ্ছে x এর পাওয়ার কত? 0, ধ্রুব পদ মানে x এর পাওয়ার 0। এই কথাটা জানলে হুবহু আগের ম্যাথ দেখতে পাচ্ছ। আমি তাও ক্যালকুলেশন করি, 10 CR, এখানে 2 আর xটাকে আলাদা করে নিই, 2⁻10 - r এবং x⁻10 - r, এরপর ইন্টু 1/6r ইন্টু x⁻r বলা যায়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 10 CR 2⁻10 - r, কনস্ট্যান্টগুলোকে আগে নিয়ে আসি, 6⁻−r লেখা যায় উপরে তুলে ফেললে দেখতে সুন্দরের জন্য। x পাওয়ার পরে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমার x⁻10 - r, তাহলে আমরা পাচ্ছি 10 CR 2⁻10 - r 6⁻−r x⁻10 - 2r। এবার একটা জিনিস খেয়াল করে দেখো,
এক্স এর পাওয়ারটা কি হইতে হবে 0 হইতে হবে। তাহলে আমরা বলতে পারি এই যে 10 মাইনাস টোয়াইস আর আমরা একটা টার্ম দেখতেছি, যেহেতু এক্স বর্জিত মানে হচ্ছে 10 মাইনাস টোয়াইস আর ইকুয়ালস টু 0 ধরতে হবে। যদি আমরা 0 ধরি তাহলে বলতে পারবো টোয়াইস আর ইকুয়ালস টু হচ্ছে 10, তাহলে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু 5। তাহলে দেখি সবাই কমেন্টে বলো তো কততম পদ এক্স বর্জিত। আমি ম্যাথ করার পর কি বলবো, কততম পদ এক্স বর্জিত। দেখি আমাকে বলো আনসার, কততম পদ এক্স বর্জিত একটু বলো, দেখি বলো কততম পদটা আমাদের এক্স বর্জিত। কততম পদ এক্স বর্জিত বলো। ঠিক আছে 6, কখনো 5 বলিও না। দেখো তোমরা পারতেছো, তাও আমি বারবার সতর্ক করতেছি, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুল করে যে আর ইকুয়ালস টু 5 মানে হচ্ছে তারা পঞ্চম লিখে দিই না। তাহলে আমরা বলতে পারবো 5 প্লাস 1 মানে হচ্ছে 6, এর মানে হচ্ছে ষষ্ঠ পদ এক্স বর্জিত, বা ষষ্ঠ পদটা হচ্ছে আমাদের ধ্রুব। এবার যদি বলা হয় এক্স বর্জিত পদটি নির্ণয় করো, তো এখন তো তুমি এক্স বর্জিত পদ কোনটা, এক্স বর্জিত পদ হচ্ছে ষষ্ঠ পদ, তাহলে ষষ্ঠ পদটা বের করতে হবে না। ষষ্ঠ পদ বের করতে হলে আর এমন কত 5, তো এটা তো অলরেডি বের করা আছেই, তাহলে আমরা এখানে কি করব, টি আর প্লাস 1 মানে হচ্ছে আমাদের T6, তাহলে আমাদের আর প্লাস 1 হলেই কোনো সমস্যা নেই, ষষ্ঠ পদ। এখন আমার কথা হচ্ছে 10c, আর এর জায়গায় কত বসাবো 5, তাহলে 10c 5 টু দি পাওয়ার 10 মাইনাস 5 6 টু দি পাওয়ার মাইনাস 5 এক্স টু দি পাওয়ার ক্যালকুলেশন করলে 0 পাবা। তাহলে আমরা বলতে পারি 0 পেলে এটা লেখার দরকার নেই। এটাই হচ্ছে আমার সেই কি কাঙ্ক্ষিত আমাদের কি, ওই যে বললো এক্স বর্জিত পদটির মান নির্ণয় করো, এটা হচ্ছে সেই এক্স বর্জিত পদ। এবার তুমি ক্যালকুলেশন করে তার একটা মান নির্ণয় করবে, যেটা পাবে সেটাই তোমার আনসার। যেমন তোমার বইতে আনসার আসছে হচ্ছে 28 ডিভাইডেড বাই 27, 28 ডিভাইড বাই 27, এটা হচ্ছে তোমার বইতে আনসার আসছে 28 বাই 27, উদাহরণ 8। হ্যাঁ, তবে হ্যাঁ এখানে একটা কথা আছে, অনেকে বলে ভাইয়া আমার বইতে এটা ভেঙে করছে, আমরা কি ভেঙে করবো, কোনো দরকার নাই, তুমি ক্যালকুলেটার মাইনে করে দিবা। তোমরা যে কাজটা করবা ক্যালকুলেটার দিয়ে কী করবা, সলভ করে দিবা, মানে ক্যালকুলেটার দিয়ে যা আসে তা আনসার, কোনো সমস্যা নাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এটা আমরা কিভাবে করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। এবার বলো এই ম্যাথে কোনো কনফিউশন আছে কিনা, একটু কমেন্টে জানাও। এই 7 কেমনে হয়, 7তম পদ কেমনে হয়, আমার এখানে আর এর মান আসলো 5, আর এর মান 5 আসলো, মানে হচ্ছে আমরা বলছি আর প্লাস 1তম পদটা এক্স বর্জিত। তাহলে আর এর মান যেহেতু 5 আসছে, এর মানে 5 প্লাস 1তম পদ, এর মানে ষষ্ঠ পদটা 6তম বা ষষ্ঠ পদটা হচ্ছে আমাদের এই যে এক্স বর্জিত, ষষ্ঠ পদটাই হচ্ছে আমার এক্স বর্জিত। আয়েশা খানম নেহা প্রশ্ন করছো, তোমরা আনসার পাইছো। আমার এখানে আমরা শুরুতে ধরে নিলাম আর প্লাস 1তম পদটা এক্স বর্জিত, তো আর এর মান তো আমাদের 5 আসছে, আর এর মান যেহেতু আমাদের 5 আসছে, তাহলে আমার ষষ্ঠ পদটা এক্স বর্জিত। আর এর মান যেহেতু 5 আসছে, এর মানে 5 থেকে 1 বেশি, মানে হচ্ছে ষষ্ঠ পদটা এক্স বর্জিত। এই দেখো এই 10c5 না, 10c5 এর ভ্যালুটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবা, এটা তোমার হাতে করার দরকার নেই, টাইম লাগবে অনেক, কোনো প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট বসে দিবা। 10c5 এর ভ্যালুটা ক্যালকুলেটরে করো, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 5 গুলো তো 5 হয়, 2 টু দি পাওয়ার 5 6 টু দি পাওয়ার মাইনাস 5, ক্যালকুলেটর মেরে যা আসে বসে দিবা। ওকে, যদি এতটুকু হয় আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা কি করাইলাম একটু বলি। তোমাদের এতটুকুর উপর যে HW থাকবে, আমি HWগুলো একটু নোট ডাউন করে নিই, তোমরা একটু ছবি তুলে রাখবা, স্ক্রিনশট তুলে রাখবা আমাদের এই অংশটার। এবার আমরা হোমওয়ার্ক দিব, এতক্ষণ যে 2টা ম্যাথ করাইলাম ওই 2টা ম্যাথের উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো হোমওয়ার্ক দিব, তাহলে সবাই একটু খেয়াল করো। আচ্ছা, এবার আমরা আসি HWতে। ওকে, আমি একটা করে বলি।
দেখ যেগুলো হোমওয়ার্ক দিবে শুধু সেগুলো, কারণ আমি যা করেছি সে টাইপসেরগুলো হোমওয়ার্ক দিচ্ছি। উদা এক ইংলিশে লিখি। এক্সাম্পল 1, এরপর হচ্ছে উদা 2, এরপরে উদা 3, এরপর হচ্ছে উদা 6, উদা 7, উদা 8। মানে আমরা তো এগুলো বলে দিছি, এগুলো হচ্ছে আমাদের উদাহরণের ম্যাথ, এগুলো করতে হবে। এরপর আসবো আমরা অধ্যায়ে যাব। অধ্যায় হচ্ছে 5A। 5A এর কোনটা করবা? এক নাম্বারের 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আছে এখানে, সবগুলো সব মানে 1 থেকে 5 সবগুলা। 2 হচ্ছে 2 এর মধ্যে ম্যাথ আছে কয়টা? 4টা। তাহলে 2 এর 1 থেকে 4 সব। এরপরে 3 নাম্বার, করবা। 3 নাম্বারে একটাই ম্যাথ আছে, ওই 3 নাম্বারটাই করবা। 3 নাম্বার সব প্লাস 3 নং একটাই আছে। এবার 4 নাম্বার, 4-এ আমাদের 1 থেকে 4 আছে, মানে 1 থেকে 4 সবগুলা সব। তারপর হচ্ছে 5-এর 1 থেকে 7 আছে, এখানেও সব। এরপর তোমরা ডাইরেক্ট চলে যাবে 7 নাম্বারে, মানে 5-এর পরে 6-এ যাওয়ার দরকার নেই, 6 আমরা এখনো করাই নেই, আমরা চলে যাব 7-এ। 7-এর মধ্যে সবগুলো করবা না, 7-এ যা যা করবা আমরা কিছু করাই দিব। 7-এর 1 নাম্বার করবা, 7-এর 3 থেকে 7 পর্যন্ত করবা। এরপরে হচ্ছে 9 থেকে 11 করবা, 9 থেকে 11। এগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। এর বাইরে আমরা আস্তে আস্তে আরও দিব, তবে আজকে আপাতত এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা এতটুকু দিতে পারি। এবার আমরা আরও ম্যাথ করব, মনে করি না যে আমাদের শেষ। এটা হচ্ছে যতটুকু করাইছি তার উপর ডিপেন্ড করে হোমওয়ার্ক দিলাম, যা করাইছি তার উপর ডিপেন্ড করে হোমওয়ার্ক। তোমরা একটু হোমওয়ার্কগুলো লিখে রাখবা অক্ষরপত্র বইয়ের। অসীম কুমার সাহা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এতটুকু আমাদের হোমওয়ার্ক থাকবে। এবার আসো আমরা একটু হালকা কথাবার্তা বলি। মানে যা হোমওয়ার্ক দিছি তার মধ্যেও তোমার একটা ম্যাথের প্রবলেম হবে। যে ম্যাথের প্রবলেম হবে সেই ম্যাথটা আমরা বলে দিই। সেই ম্যাথটা হচ্ছে তোমাদের 7-এর 1 নাম্বার ম্যাথ। 7-এর 1 নাম্বার বললো x² - 2 + 1/x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে, এর বিস্তৃতিতে x বর্জিত পদটি বের করো বা নির্ণয় করো এবং এর মান নির্ণয় করো, এবং এর মান নির্ণয় করো। এর মানে তুমি x বর্জিত পদটাও বের করবা, আবার তার মানও নির্ণয় করবা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের একটা খেয়াল করো। তাহলে প্রথম কথা, এখানে যে জায়গায় তোমরা ঝামেলা করবা, ভাই আমরা তো এ পর্যন্ত যা করলাম সবগুলো হচ্ছে আমাদের দ্বিপদী। এখানে তো আমার 2টা পদ নয় 3টা চলে আসছে, ত্রিপদী কেন? তাহলে ত্রিপদী হইলে আমরা করতে পারবো কি না? আসলে দেখো, আমরা চ্যাপ্টারের নাম যেহেতু দ্বিপদী দিছি, আমাদের ত্রিপদী কোনো অধ্যায়ও নাই, ত্রিপদ নিয়ে কাজ করা লাগবেও না। আমার কাজ করা লাগবে 2টা নিয়ে। ফর এক্সাম্পল, পরীক্ষায় তোমাকে দিল এটা a² + 2ab + b²
হোল টু দি পাওয়ার 7। তুমি কি বলবো এটা ত্রিপদী? না, আমরা জানি এর ভিতরে জিনিসটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার উপরে যদি 7 থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল টু দি পাওয়ার 7। এর মানে দেখো দ্বিপদীতে কনভার্ট করছি। এখানেও তোমাকে ঠিক সেম কাজটাই করতে হবে। দেখো আমাদের এখানে কি আছে, এখানে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। পাওয়ার যাই থাকুক, আমি যদি এবার এটাকে a প্লাস বি হোল স্কোয়ার দেখে কিন্তু বোঝা যাচ্ছে ওইরকম কিছু একটা করা যাবে। তাহলে আমরা যদি করি a এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এটাকে যদি মনে মনে a ধরি, তাহলে আমাদের এক্সটাকে যদি মনে মনে a ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, তার সাথে বি লাগবে। তাহলে বিটা এমনভাবে ধরতে হবে যাতে করে আমার এখানে এক্সট্রা কোনো জিনিস না আসে। তো আমার এখানে ছিল শুধুমাত্র 2, মাইনাস 2টা ছিল, এক্সট্রা একটা আনছি না, এটা বাদ দিতে হলে 1/x লিখতে হয়। তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আমরা বি ধরতেছি, তাহলে প্লাস কি বলা যায় বি স্কোয়ার। আর 1/x হোল স্কোয়ার মানে হচ্ছে 1/x স্কোয়ার, যেটা আমার এখানে আসছে, তাহলে আমার কোনো টেনশন নেই, হোল টু দি পাওয়ার 6। তাহলে আমরা বলতে পারবো x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। তাহলে আমরা বলতে পারি x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 12। এটাই হচ্ছে আমার মেইন প্রশ্ন। মানে এক কথায় তুমি যদি প্রথম লাইন থেকে এতটুকু আসতে পারো, এরপরে আশা করি তোমার কোনো ঝামেলা হবে না। আমি আবারও বলতেছি, প্রথম লাইন থেকে এতটুকু আসতে পারলে আশা করি কারো কোনো ঝামেলা হবে না। তোমার এতটুকু আসাটাই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে তুমি এতটুকু আসতে যদি পারো, এরপরে আশা করি আমরা বলতে পারবো যে আমাদের এরপরে আর কোনো সমস্যা হবে না। এবার আসি, তাহলে বুঝতে পারতেছো তোমাদেরকে ওই যে আবার স্ট্রিক সেম কাজ স্ক্রিনশট তুলে নিতে হবে। এরপরে আসো আরেকটা ম্যাথ করাইলে সাথে আমরা সবগুলো হোমওয়ার্ক দিই নেই, একটা ম্যাথ করাইলে সাথে সবগুলো হোমওয়ার্ক দেওয়া যাবে, মানে যেগুলো বাকি আছে সেগুলো হয়ে যাবে। এই ম্যাথটাই হচ্ছে আমাদের আজকের জন্য লাস্ট। 7-এর 2 নাম্বার ওই বের করতে বললো কি এক্স বর্জিত, আমি পাশে লিখে দিই এক্স বর্জিত, তোমাকে বলছে এক্স বর্জিত। তাহলে আমরা আসি পদটা লিখি, পদটা দেওয়া আছে এরকম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কিউ। যেখানে পি ও কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমাদের তো থাকতেই হবে, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে এই অধ্যায় আমরা করতে পারবো না। কারণ এই অধ্যায় আমরা বলছিলাম 5a-তে সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পাওয়ার যত হবে পদ সংখ্যা তার থেকে এক বেশি। তো আমাকে বললে এত এক্স বর্জিত। এখন আসো আমরা সলভ করব কিভাবে। তো এক্স বর্জিত রাশিটা তোমাকে বের করতে বললো, তোমাকে কি বললো এখান থেকে এক্স বর্জিত রাশিটা বের করতে হবে। কিন্তু তার আগে তোমার যে রাশি আছে তাকে একটু আমাদের চেঞ্জ করতে হবে। দেখো জিনিসটা, একটা টেকনিক দেখো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি লিখলাম, আর এইদিকে যদি আমরা লসাগু নিয়ে নিই এক্স, তাহলে কি থাকে এক্স প্লাস 1। তো এক্স প্লাস 1 লেখা আর 1 প্লাস এক্স মানে আমি লিখি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার কত আসলো কিউ আসলো। এখন দেখো এক্স প্লাস 1 আর 1 প্লাস এক্স সেম কথা, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি, আর এদিকে লিখতে পারি নিচে আছে এক্স টু দি পাওয়ার কিউ, উপরে আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি। একটা জিনিস খেয়াল করছো, সুবিধা হলো এটা আমার ভাগ আকারে আছে থাকুক, এই রাশি কয়বার আছে 2বার আছে, 2বার হলে হোল স্কয়ার হয়, অথবা আমরা বলতে পারি 1 প্লাস এক্স গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি হয় পাওয়ারের পরে যোগ হয়। তাহলে আমরা বলতে পারি 1/x টু দি পাওয়ার কিউ আছে, আর এদিকে আমরা পাবো 1 প্লাস এক্স টু দি পাওয়ারে যোগ হবে পি প্লাস আমাদের এটা পি না, এটা তো কিউ, তাহলে আমাদের হোল স্কয়ার হবে না, এখানে হচ্ছে পাওয়ারের পরে যোগ হবে, তাহলে পি প্লাস কিউ। এখন আমার কথা হচ্ছে তুমি দেখো বিস্তৃতি করবা, কাকে বিস্তৃতি করবা, তুমি কিন্তু এটাকে বিস্তৃতি করবা না, কারণ এটা তো একটাই পদ। তাহলে আমি বিস্তৃতি করব এটাকে যদি বিস্তৃতি করি কেমন হয়, এটাকে বিস্তৃতি করলে এরকম হয় 1/x টু দি পাওয়ার কিউ আছে, এবার এটাকে বিস্তৃত করো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস NC1 ইন্টু এক্স প্লাস NC2
সরি এন এর জায়গায় তো পি প্লাস কিউ হবে, তাহলে আমরা একসাথে লিখে ফেলি পি প্লাস কিউ সি ওয়ান এক্স পি প্লাস কিউ সি টু এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ সি থ্রি এক্স কিউব। এভাবে কন্টিনিউয়াসলি যেতে যেতে কত পর্যন্ত যাবে, আমাদের এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ পর্যন্ত যাবে। এখন একটা জিনিস খেয়াল করছো, তুমি কিন্তু শুধু এখানে এক্স বর্জিত বলতে পারবা না, তোমাকে পুরাটা এক্স বর্জিত বলতে বলছে। কাহিনী এখানে আমি আবারও বলতেছি, আগে তোমাকে বলছিল এটা এক্স বর্জিত, তাহলে তখন তুমি এটাকে আর প্লাস ওয়ান তম পদে এক্স বর্জিত ধরে ক্যালকুলেশন করে ফেলতে হয়ে গেছে, কিন্তু এবার সেটা না, এবার হচ্ছে এটার সাথে এটা গুণ আছে পুরাটা মিলে এক্স বর্জিত। তাহলে এটার সাথে যেটা গুণ আছে তার মধ্যে এক্স আছে কি না, আছে। এখন আমরা দেখি টেকনিক বের করি। আমার এখানে আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ। আসলে বলো তো আমি যদি গুণ করি তাহলে কী হবে বলো তো, এটা এটার সাথেও গুণাকার আছে, এটা এটার সাথেও আছে, এটা এটার সাথেও আছে। এর মানে বুঝতে পারতেছ প্রত্যেকটা পদের মধ্যে এক্স টু দি পাওয়ার কিউ আছে, ঠিক কি না? প্রত্যেকটা পদের সাথে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ গুণাকারে হয়, এটাই স্বাভাবিক। এখন আমার কথা হলো কোনো না কোনো একটা পদের সামথিং ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ যদি চলে আসে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার কিউ কাটাকাটি সেটাই আমার এক্স বর্জিত না? এটা বুঝছি কিনা একটু কমেন্টে বলো। আমি বলতেছি এই রাশিটা তো সবার সাথে গুণাকারে আছে, তুমি গুণ করলে ওয়ান ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা করতে করতে কোনো জায়গায় এক্স আছে, কোনো জায়গায় এক্স স্কোয়ার, কোনো জায়গায় এক্স কিউব, কোনো না কোনো জায়গায় যদি এক্স টু দি পাওয়ার পি চলে আসে, কিউ চলে আসে, ওই এক্স টু দি পাওয়ার কিউ আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ কাটাকাটি করলে এক্স চলে যাবে না, সেটাই তো আমার এক্স বর্জিত। এটা এটা বুঝছি কিনা বলো। মানে আমাকে এমন একটা পদ খুঁজতে হবে যেখানে কি আছে, এক্স টু দি পাওয়ার কিউ আছে। এটা বুঝছো না? তাহলে আমি সিম্পল দেখা করে সিম্পলি চিন্তা করি। এখন তুমি বলতে পারো ভাইয়া হ্যাঁ আরেকটা প্রশ্ন আমার করতে হবে, ভাইয়া আগের ম্যাথ আর এই ম্যাথের পার্থক্য কোন জায়গায়? আগের ম্যাথে তোমার এই ধরনের একটা রাশি ছিল, তার সাথে কোনো কিছু গুণ আকারে ছিল না, যার কারণে এই রাশিটাই আমার এক্স বর্জিত হইতো। বাট এখন এটা যদি এক্স বর্জিত হয়, সাপোজ মনে করো এই রাশিটা এক্স বর্জিত হলো, তো তার সাথে এটা গুণ হয়ে এক্স আবার চলে আসলো না, কারণ দুইটা মিলেই তো আমার পুরো রাশিটা, কারণ এটাই তোমাকে বের করতে বলছে। ওই কারণে আমরা বলবো এমন একটা রাশি নিতে হবে যেখানে কি আসে, এক্স টু দি পাওয়ার কিউ আসে। কারণ সেখানে যদি এক্স টু দি পাওয়ার কিউ আসে, আমার কাছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ আসে, এই দুইটা কাটাকাটি যাবে। তাহলে আমরা আসি, একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার কি দরকার, এক্স টু দি পাওয়ার কিউ দরকার, তাই তো? এখানে যখন ওয়ান, এখানেও দেখো ওয়ান আছে, এখানে যখন টু, এখানেও কিন্তু টু আছে, এখানে যখন থ্রি, এখানে কিন্তু থ্রি আছে। তাহলে তোমার লাগবে কি, এক্স টু দি পাওয়ার কিউ লাগবে। তো দেখো, তাহলে আমি লাইনটাকে আমরা যদি আরেকটু বর্ধিত করি, আমার জায়গা আরেকটু বাড়াই দিই, তাহলে আমার এমন একটা পদ দরকার যেখানে কি লাগবে, এক্স টু দি পাওয়ার কিউ লাগবে। তাহলে আমরা বলতে পারি আমার রাশিটা এরকম পি প্লাস কিউ সি। দেখো সি এখানে দিলাম এক্স, তাহলে আমার লাগবে কি, এক্স টু দি পাওয়ার কিউ। এখানে কিউ হলে এখানেও কি হয়, কিউ হয়, কারণ এখানে থ্রি, এখানে থ্রি, এখানে টু, এখানে টু। এখন এটা কততম পদ জানি না, তিনের কত পরে আসবে জানি না, আর এটার কত পরে শেষ হবে জানি না, ওই কারণে ডট ডট রাখলাম। এই জিনিসটা বুঝতে হবে কিন্তু, কারণ তুমি তো জানো যে এটার পরেই এটা যোগ করে দিছো, কিন্তু এটার কত পরে এটা সেটা তুমি জানো না। ডট ডট দিলে মানে মাঝখানে আরও আছে, ডট ডট দিলে মানে মাঝখানে আরও আছে, তারপর দিয়ে শেষ। তাহলে আমরা বলতে পারবো এই রাশিটা নিশ্চয়ই এটার সাথে গুণ হলে এক্স বর্জিত হয়। তোমাকে কি বলছে, এক্স বর্জিত পদটা নির্ণয় করো। সুতরাং আমরা বলবো এক্স বর্জিত পদ কোনটা হবে, এক্স বর্জিত পদ সমান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কোনটা এক্স বর্জিত, এটা মানে কোনটাকে গুণ করলে এক্স বর্জিত হবে, এটাকে গুণ করলে। তাহলে পি প্লাস কিউ সি কিউ এক্স টু দি পাওয়ার কিউ, এটা এটা চলে গেল। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এক্স বর্জিত পদ, পি প্লাস কিউ সি কিউ, এটা হচ্ছে আমার আনসার। তাহলে এটা হচ্ছে আমার আনসার। কোনটা এক্স বর্জিত পদ, আমাদের
পি প্লাস কিউ সি কিউ, এটাই হচ্ছে আমার এক্স বর্জিত পদ। তাহলে এক্স বর্জিত পদের মান নির্ণয় করে ফেললাম। তাহলে আবারও বলতেছি, এক্স বর্জিত পদের মান আমরা নির্ণয় করে ফেললাম। এখন যদি প্রশ্ন করি, দেখো এন সি আর এরকম হয় না, তাহলে কততম পদ এক্স বর্জিত দেখি কমেন্টে বলো তো। আমি পাইলাম এটা হচ্ছে আমার এক্স বর্জিত পদ, ও কিন্তু এক্স বর্জিত পদ। তাহলে এখন আমার প্রশ্ন হলো কততম পদটা এক্স বর্জিত। এটা আমার এক্স বর্জিত পদ কিন্তু, তাহলে আমি এক্স বর্জিত পদটা পেয়ে গেছি। এখন আমি যদি তোমাকে এক্সট্রা করে প্রশ্ন করি কততম পদ এক্স বর্জিত, কততম পদ এক্স বর্জিত, তাহলে তুমি কি করবা দেখি কমেন্টে আমাকে আনসার দাও। কততম পদ এক্স বর্জিত? কততম পদ এক্স বর্জিত? হ্যাঁ, সবাই পারতেছো। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে কিউ প্লাস ওয়ান। কেন? কারণ আমাদের এখানে যেটা থাকে তাকে আমরা কি বলি? আর বলি। আর আমরা জানি কততম পদ এক্স বর্জিত? আর প্লাস ওয়ানতম পদ। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, তাহলে এটা থেকে যদি আমরা আর বলি আর প্লাস ওয়ানতম পদ, তাহলে এখানে যদি কিউ, তাহলে কিউ প্লাস ওয়ানতম পদটা হচ্ছে এক্স বর্জিত। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে একটা কথা বলে রাখি, নোটেট করে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি আনসারটা এভাবে রাখলেও চলে, আবার অনেক সময় আনসারটা ভেঙে লিখতে হয়। তো এটা যখন সৃজনশীলে আসবে তখন তোমার কোনো সমস্যা নেই, তুমি এখানে রেখে দাও। বাট যখন, তবে আমরা এখানে ডাকতে না করি, আমরা বলি যে তুমি ক্যালকুলেশন করে স্যারকে তোমার ক্রেডিটটা দেখাই দাও। আর যখন এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসলে তো এমসিকিউতে যে ফর্মেটে আছে সে ফর্মেট পর্যন্ত তোমাকে যাইতে হবে। তাহলে আসো আমরা কি করব, আমরা এন সি আর এর ফর্মুলা জানি কি? ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা আমার কার ফর্মুলা? আমরা জানি এটা হচ্ছে এন সি আর এর ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমার এটাকে ভাঙাইতে হবে। ভাঙাইলে আমরা কি পাচ্ছি দেখো, পি প্লাস কিউ সি কিউ। তাহলে আমরা বলতে পারি এন মানে হচ্ছে এটা, তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে এটা ফ্যাক্টোরিয়াল, তাহলে পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর মানে এটা মাইনাস এটা, তাহলে এটা মাইনাস এটা মানে কি? পি প্লাস কিউ থেকে যদি কিউ চলে যায় তাহলে থাকে কত? পি ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর মানে হচ্ছে নিচেরটা কত? কিউ ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা অনেক সময় বলতে পারি আমাদের এটাকে এভাবে লেখাটাও বেটার, তাহলে পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল। তো আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি আনসারটা এই ফর্মেটে লিখবা, এটাই তোমার হোক আনসার। আর এমসিকিউতে তোমার এই ফর্মেটে থাকলে এই ফর্মেট, আর এই ফর্মেটে থাকলে এই ফর্মেট আমরা আনসার দেখাবো। তো সাতের আমরা সবগুলো আগে হোমওয়ার্ক না দিলেও এখন বলবো সাতের সব এইচডাব্লিউ, কারণ দুইটা ম্যাথ আমরা বাদ দিছিলাম, তার মধ্যে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই টাইপসের আরেকটা। তো তোমরা এই দুইটা ম্যাথ সহ করে ফেলবো, তাহলে সাতের সবগুলো শেষ। এবার বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, মানে যতটুকু করাইছি এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, যতটুকু করাইছি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে আমি ক্লোজ করে দিতে পারবো। সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আমরা কিন্তু ম্যাথ করেছি কয়েকটা, বাট হোমওয়ার্ক অনেকগুলো হবে এবং তুমি দেখবা তুমি সবগুলোই পারতেছো, তুমি সবগুলোই পারবা। আর কোনো ম্যাথে যদি হোমওয়ার্ক করতে প্রবলেম হয় আমাকে নক দিবে, আমি নেক্সট ক্লাসে বলে দিব। আচ্ছা, একজনে প্রশ্ন করলো কিউ পদটা কীভাবে আসছে তা আরেকবার। হ্যাঁ আমি বলতেছি, সমস্যা নাই। দেখো আমাদের কথা হচ্ছে, আমার মেইন টার্গেট কী ছিল? ভাইয়া আমার এক্স বর্জিত লাগবে। তো এখন যেহেতু আমার এখানে এক্সট্রা করে একটা 1/x⁴ আছে, তাহলে আমি এখানে এক্স বর্জিত হিসেব করে লাভ নেই, কারণ এখানে এক্স বর্জিত মনে করে হিসেব করলাম, কিন্তু দিন শেষে এটার সাথে গুণ হয়ে আবার এক্স চলে আসবে। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যেটা এটার সাথে গুণ হইলে এক্সটা একেবারে চলে যায়। তাহলে এটার সাথে 1/x⁴ তার সাথে কাকে গুণ করলে আমার চলে যায়? x⁴ গুণ করলে। ওই কারণে আমার টার্গেট হলো এমন একটা পদ লাগবে যে পদে x⁴ আছে। এখন আমরা এটাকে বিস্তৃতি করতেছি 1 + x⁴n এর ফর্মুলা, 1 + nc1, n এর মানে এখানে p + q, nc1x nc2
এক্স স্কোয়ার, এনসি 3x কিউব, এনসি 4x টু দি পাওয়ার 4, এন মানে হচ্ছে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ সি 3x টু দি পাওয়ার 3, পি প্লাস কিউ সি 4x টু দি পাওয়ার 4। কিন্তু আমার তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে পি প্লাস কিউ সি যেটা দিব এক্স টু দি পাওয়ার সেটা থাকবে। তো আমার কথা হচ্ছে এক্স টু দি পাওয়ার আমার কত লাগবে, কিউ লাগবে। ওই কারণে আমি এখানে এক্স টু দি পাওয়ার কিউ দিলে এখানে এক্স টু দি পাওয়ার সি কত আসবে, কিউ। ওই কারণে লিখলাম পি প্লাস সি কিউ এক্স টু দি পাওয়ার কিউ। আর পি প্লাস সি কিউ মানে হচ্ছে এটা কোন পদ, কিউ প্লাস 1তম পদ। আর এই রাশিটার সাথে তুমি যদি এটাকে গুণ দাও, এই যে আমি অলরেডি গুণ দিছি, এই রাশিটার সাথে যখন এটাকে গুণ দিলাম আলটিমেটলি কাটাকাটি যাইয়া আসলো এটা। এখানেই কোনো এক্স আছে না, কোনো এক্স নেই, এর মানে হচ্ছে এটাই আমার সে কাঙ্ক্ষিত এক্স বর্জিত পদ। যদিও এই প্রশ্ন তোমার বইতে করে নাই, বাট যদি কখনো করে কততম, তখন তুমি এভাবে বলতে পারবা। আর আরেকটা হচ্ছে আমি এই আনসারটাকে চাইলে এভাবে ভেঙে লিখতে পারবো, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এভাবে ভেঙে তারপর আনসার লিখবা। যে প্রশ্ন করছিলা কিভাবে এক্স টু দি পাওয়ার কিউ ধরছি, তার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, যেহেতু বুঝছো তাহলে আমাদের আজকে আমরা আর বাড়াবো না, আমাদের যতটুকু পড়ানোর প্রয়োজন ছিল এনাফ পড়াইছি। জাস্ট হোমওয়ার্কগুলো ক্লিয়ার করতে হবে। আগামী ক্লাসে আমরা আরও কয়েকটা নতুন ম্যাথ নিয়ে হাজির হব। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।